ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। রাত তখন 12টা। আজকের ঘটনাটি পাঠিয়েছে আগরপাড়া থেকে মুপ্রিয়া। আজকের গল্প পাগলা বাড়ি। 2005 সালে আমরা কলকাতা ছেড়ে আগরপাড়া চলে আসি নিজেদের নতুন বাড়িতে। কলকাতা থেকে এই জায়গাটা বেশ চুপচাপ আর নির্ঝুম, এখনও তাই। কলকাতার মতো অত গায়ে গায়ে বাড়ি নেই এখানে। আমরা যখন এসেছিলাম তখন আরোই ফাঁকা ছিল। আমাদের বাড়ির সামনের কাঁচা রাস্তাটার ওপারে একটা বাড়ি ছিল, আর আমাদের বাড়ির পাশে আরেকটা বাড়ি ছিল, আর 500 মিটারের মধ্যে কোনো বাড়ি তেমন ছিল না। আমাদের বাড়ির সামনে মুখোমুখি কাঁচা রাস্তার ওপারের বাড়িটাতে এক জ্যাঠা এক জেঠিমা, তার 2 ছেলে এবং 3 মেয়ে থাকতেন। জ্যাঠার সাথে দেখা হলে মাঝে মাঝে উনি কথা বলতেন, কিন্তু ওই বাড়ির অন্য কেউ তেমন একটা বাড়ির বাইরে বেরাতো না। আমরা প্রথম যেদিন এখানে এসেছিলাম সেদিনকে ওই বাড়িতে জ্যাঠা জেঠিমা এবং তার মেজো মেয়ে বেরিয়ে এসেছিলেন, ওই আর কি আলাপ পরিচয় করার জন্য। তখনই যা কথা হয়েছিল, তারপরে আর সেরকম কথা হয়নি। ওই বাড়ির মেজো মেয়ে অর্থাৎ ওই মেজো দিদিটা মাঝে মাঝে আমার সাথে ওদের বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতো। আমিও বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতাম দিদিটার সাথে। আমরা ওখানে 2 মাস যেতে না যেতে এটা জানতে পারি যে আমাদের বাড়ির মুখোমুখি বাড়িটা পাগলা বাড়ি নামে খ্যাত। ওখানকার সব রিক্সাওয়ালারা ওই বাড়িটা পাগলা বাড়ি নামেই চেনে। আমরা তখন তেমন কিছু বুঝতে পারিনি যে কেন ওই বাড়িটার নাম পাগলা বাড়ি। হোয়াটসঅ্যাপে আপনাদের পছন্দের টি শার্টটি অ্যাড টু কার্ট করে কেনাকাটা করুন। ডেসক্রিপশানে লিঙ্ক অ্যাভেলেবেল। Arik Denim, the unique t-shirt brand. আমি আমাদের বাড়ির বারান্দাটায় বসে খেলতাম, আর ওই সামনের বাড়ির মেজো দিদিটা কথা বললে কথা বলতাম। এমনই একদিন বসে আমি বারান্দাতে খেলছি, কি মনে হলো সামনের বাড়ির বারান্দাটায় চোখ পড়ল। দেখি একটা মেয়ে ওই বাড়ির বারান্দাতে বসে আছে, একটা কাঠের চেয়ারের হ্যান্ডেলের ওপর হাতগুলোকে ঝুলিয়ে রেখেছে। চুলগুলো কেমন জটা ধরা, নোংরা জামা কাপড়, আর হাতের আঙ্গুলগুলো কি বীভৎস বড় বড়। আমাদের বাড়ির দিকে অদ্ভুত এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি একবার দেখেই ভয় পেয়ে ঘরের ভেতর ছুটে ঢুকে যাই। মাকে গিয়ে বলি। মা এসে ওই দৃশ্য দেখে একটু ভয়েই পেয়ে গেছিলেন। সেই চাহনি যেন কেমন এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমাকে আর মাকে দেখলো, কিন্তু দেখেও কোনো হাসি নেই মুখে, এক দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে রইল। মা আমাকে নিয়ে ঘরে ঢুকে গেলেন। সেদিনকার ওই ঘটনার পর থেকে রোজই ওই মেয়েটা বসে থাকতো, আর ওই এক দৃষ্টিতে আমাদের বাড়ির দিকে তাকিয়ে থাকতো। পরে জানতে পারি যে ওই মেয়েটা নাকি ওই বাড়ির বড় মেয়ে। এমনও একটা সময় গেছে এই বড় দিদিটা কিছু না পরে ওই বারান্দায় উলঙ্গ অবস্থায় কাঠের চেয়ারের ওপর বসে থাকতো, আর ওইভাবে এক দৃষ্টিতে চেয়ে থাকতো। বাড়ির কেউ এসে ওকে তুলেও নিয়ে যেত না বা কিছু বলতোও না। একদিন আমার মা থাকতে না পেরে ওই বাড়ির জেঠিমাকে গিয়ে বলেন, ওই জেঠিমা বলেন যে ওনার বড় মেয়ে নাকি পাগল, তাই জন্য এরকমের আচরণ করে। মা তাও বুঝিয়ে বলেছিলেন অন্তত ওকে কিছু পরিয়ে দেবেন, এইভাবে রাস্তার সামনে উলঙ্গ হয়ে বসে থাকা তো ভালো না, দেখতেও দৃষ্টিকটু লাগে। কিন্তু তারপরেও কোনো কাজ হয়নি, ওই দিদিটা ওইভাবেই বসে থাকতো বারান্দায়। এরম অবস্থায় আমরাও রাস্তার দিকের ঘরের জানলাগুলো বন্ধই করে রাখতাম, আর আমিও আর বারান্দায় খেলতে যেতাম না। সত্যি বলতে বারান্দায় যেতে আমার এক প্রকার ভয়ই লাগতো। ওই বাড়ির বড় দিদিটা বারান্দায় যেভাবে বসে থাকতো আর যেভাবে চেয়ে থাকতো আমাদের বাড়ির দিকে, দেখলেই মনের মধ্যে কেমন একটা ভয় করতো। আমি ওই মেজো দিদিটার সাথেও আর কথা বলতাম না, বারান্দায় তেমন যেতামও না। যখন মা আমাকে স্কুল দিয়ে বাড়ি নিয়ে আসতো, তখন এই মেজো দিদিটা ওদের বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আমাকে ডাকতো, এই প্রিয়া, এই প্রিয়া শোন, এই প্রিয়া, কিরে শুনছিস না কেন?
আমি আর এদিক ওদিক না তাকিয়ে ওর কথার কোনো উত্তর না দিয়ে ঘরে ঢুকে যেতাম। মাও ঘরে ঢুকে আসতো, ওই দিকে আর তাকাতো না। আর যখন মা দরজা দিত তখন বলতো, বেশি ঢং হয়েছে, এখন কথা বলতে চায় না। কেমন জানি অঙ্গি ভঙ্গি করে কথাগুলো বলতো। বাবা অফিস বেরিয়ে যাওয়ার পর আমি আর মা ঘরে একাই থাকতাম। আর আমি স্কুল যাওয়ার পর মা পুরোপুরি একা। মা আমাদের উঠোনের দরজাটাতেও সবসময় তালা দিয়ে রাখতো, ওদের ভয়েতে, যেন ওরা উঠোনের দরজা খুলে বাড়ির দরজার কাছে না চলে আসে। আমাদের বাড়িতে রান্নাঘরটাও রাস্তার দিকে। রান্নাঘরের জানলা দিয়ে ওই বাড়িটা পরিষ্কার দেখা যায়। আমার মা এরম অনেকবার দেখেছে যে ওই বাড়ি থেকে ওই ছেলে মেয়েগুলো বেরিয়ে এসে সামনে ড্রেনের জলে থালা বাসন ধুচ্ছে। শুধু থালা বাসন ধোয়াই নয়, ওই ড্রেনের জল তুলে খাচ্ছে। কি বীভৎস রকমের নোংরা! ওদের কখনো পরিষ্কার জামা কাপড় পরতে আমরা দেখিনি। এইভাবেই দেখতে দেখতে একটা বছর কেটে যায় আমাদের ওই নতুন বাড়িতে। 2006 সালের মার্চ মাস। আমার মাসটা আরও ভালোভাবে মনে আছে, কারণ ওই মাসে আমার জ্যাঠতো দিদির বিয়ে ঠিক হয়েছিল। তাই আমি খুব এক্সাইটেড ছিলাম। একদিন সকালবেলা হঠাৎ করে ওই সামনের বাড়ির জেঠিমা আগুন আগুন বলে চেঁচাতে থাকে। আমার মা আর আমাদের পাশের বাড়ির জেঠিমা ছুটতে যায়, গিয়ে দেখে ওই বাড়ির বড় দিদিটা দাউ দাউ করে জ্বলছে, আর ওর মা ওখানে চিল্লে চলেছে আগুন আগুন বলে। ওরা কিছু বুঝতে না পেরে সামনে যা পারে তাই দিয়ে চাপা দেয়। হসপিটাল নিয়ে যেতে যেতেই ওই দিদিটা মারা যায়। ওই বাড়ির বড় দিদিটা গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছিল। ওদের বাড়ির সামনে ওই বারান্দায় চেয়ারটা তখনও পড়ে থাকতো, আর ওই দিকে তাকালে যেন আরও বেশি করে ভয় লাগতো। আমরা রাস্তার দিকের ঘরগুলো জানলা আর খুলতাম না, দেখলে কেমন জানি একটা ভয় ভয় করতো। ওই বছরই আমরা সপরিবারে ভাইজ্যাক ঘুরতে যাই। যেদিন আমরা ভাইজ্যাক থেকে ফিরি, বাড়ি ঢোকার মুখেই কেমন জানি একটা পচা দুর্গন্ধ আমাদের নাকে এসেছিল। আমরাও তো গা করিনি, কিন্তু ফেরার একদিন পরে সকালবেলা দেখি ওই সামনের বাড়িতে অনেক ভিড়, অনেক পুলিশ দাঁড়িয়ে আছে, আর তার সাথে জনা কয়েক লোকজন। একজন কাকু আমাদের বাড়ির উদ্দেশ্যে এগিয়ে এসে আমার বাবা মাকে বলে যে, বৌদি, আপনারা কিছু বুঝতে পারেননি? এই বাড়ির মেজো মেয়েটা তো বাড়ির ভেতরেই মরে পড়ে আছে, 4-5 দিন হয়ে গেছে হয়তো। আমার বাবা তখন বলেছিলেন যে আমরা ভাইজ্যাক ঘুরতে গেছিলাম, যেদিন এসছি সেদিনই আমাদের নাকে একটু গন্ধ গন্ধ ঠেকেছে, কিন্তু সেরকম কোনো গা করিনি। আর এরকম যে একটা ঘটনা ঘটে যাবে তাই বা কে বুঝবে। এই ঘটনার ঠিক 1 সপ্তাহের মাথায় এই বাড়ির ছোট দিদিটাও মারা যায়, ঠিক একইভাবে ঘরেই মারা গেছিল। আর ওই ছোট দিদি মারা যাওয়ার ঠিক 1 মাসের মাথায় এই জেঠিমাও বাড়িতেই মারা যান। থানা পুলিশ হয়েছিল, কিন্তু সেরকম কোনো সুরাহা হয়নি। এইসব ঘটার পর আমরা আর আমাদের পাশের বাড়ির জেঠিমারা খুব ভয়ে ভয়েই থাকতাম, কেমন জানি ভয় করতো। অন্ধকার নামার পরেই ওই বাড়ির দিকে আর তাকানো যেত না। এরকম 2 মাস যেতে না যেতেই ওই বাড়ির জেঠু অসুস্থ হয়ে পড়েন। ওনাকে হসপিটালে রাখা হয়। হসপিটালে রাখার 10 দিনের মাথায় উনিও মারা যান। কি অদ্ভুত রকমভাবে কয়েক মাসের মধ্যে এই বাড়ির 5 জন এইভাবে মারা যায়। ওই জেঠুর 2 ছেলে 2-3 মাস মতো এই বাড়িতেই ছিল। তারপর ওদের কয়েকজন আত্মীয় এসে ওদেরকে নাকি কোনো হোমে বা পাগলাগারদে দিয়ে দেয়। তারপরে এই বাড়িটা 5-6 বছর এরকম ফাঁকাই পড়েছিল। তারপর একদিন দেখি যে এই বাড়িটা বিক্রি হচ্ছে। যারা এই বাড়িটা কিনেছিল তারাও ওই 2 বছর মতো এই বাড়িতে ছিল। নতুন বাড়িওয়ালারা চলে যাওয়ার কয়েক মাস পর দিয়ে এই বাড়িটা ভাড়া দেওয়া হয়। এখনও এই বাড়িতে নতুন ভাড়াটিয়া আসে, কিন্তু কোনো ভাড়াটিয়াই 7 থেকে 8 মাসের বেশি টেকে না, বড়জোর 1 বছর। এই বাড়িটার দিকে তাকালে আজও ভেতরে যেন কেমন ভয় জাগে, বিশেষ করে ওই বারান্দাটার দিকে। সব অন্ধকার যেন ওই বাড়িটাকে ঘিরে। এখনও এই অঞ্চলের পুরনো লোকেরা সবাই এই বাড়িটাকে পাগলা বাড়ি নামেই চেনে। আজকের গল্প এখানেই শেষ করলাম। ধন্যবাদ মৌপ্রিয়া, তোমার জীবনের এরকম একটা এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করার জন্য। এই ঘটনাটি আপনাদের গল্প আকারে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
আপনারাও চাইলে আপনাদের জীবনে ঘটে যাওয়া এরকম ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের অফিসিয়াল মেল আইডি রাত তখন 12টা@gmail.com। আর এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর আরও এরকম গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। খুব শিগগিরই আসছি নতুন আরেকটা গল্প নিয়ে। ধন্যবাদ।